আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাপ্তাহিক নির্ধারিত প্রতি বুধবার রাত্র 9টা থেকে 10টা ফেসবুক লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। মূলত প্রতি মঙ্গলবার আমি লাইভ করে একটানা বলে যাই, আর বুধবারটা রাখছি 9টা থেকে 10টা প্রশ্ন উত্তর পর্ব করার জন্য। অর্থাৎ এটা আপনাদের সাথে আলোচনা করব, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে যারা এই লাইভটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। এবং অফ টাইমে পরবর্তীতে যারা এই প্রশ্ন উত্তর লাইভটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদেরকে ধন্যবাদ। আশরাফুল ইসলাম ভাই দেখতেছেন, ইমরান খান ভাই দেখতেছেন, এবি কাইম সাহেব দেখতেছেন, আর এম রুহুল সাহেব দেখতেছেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম নওগাঁ থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা আমার ফেসবুক পোস্টে গাজীপুর থেকে এবি কাইম ভাই দেখছেন, ইউসুফ আলী ভাই দেখতেছেন, ইমরান খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চট্টগ্রাম থেকে ইমরান খান ভাই দেখতেছেন, রাসেল আহমেদ সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত লাইভ প্রশ্ন উত্তর পর্ব উত্তর দেব। রাসেল আহমেদ সাহেব নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। আর এম রুহুল সাহেব মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ। বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন। হুমায়ুন কবির পাশা সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন উত্তর, আজকে মূলত প্রশ্ন উত্তর। আপন সাহেব গাজীপুর থেকে দেখতেছেন। আরও খুব দ্রুত কমেন্টসের কারণে অনেক কমেন্টস উপরে উঠে যাচ্ছে, যাদের নাম বলতে পারতেছি না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। খুব বেশি কমেন্টস আসতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের চাহিদা দেখে আবুধাবি থেকে দেখতেছেন বেলাল উদ্দিন ভাই, আপন ভাই মুরাদ সাহেব রংপুর থেকে দেখতেছেন, মিরাজ হোসাইন দাগনমুইয়া ফেনী থেকে দেখতেছেন, মিরাজ সাহেব, রণবীর সরকার সাহেব দেখতেছেন, ওমর ফারুক সাহেব দেখতেছেন। তো আজকে মূলত আপনাদের থেকে প্রশ্ন আশা করতেছি। প্রশ্ন দিনাজপুর থেকে নুরুন নবী সরকার সাহেব দেখতেছেন। আজকে মূলত প্রশ্ন আমি সরাসরি চাইলে আপনাদের একটা ছোট্ট নাম্বার, যেটা 017997993993767, এই নাম্বারে চাইলে কল দিতে পারেন। তো শুরুতে আজকে আপনারা প্রশ্ন করার আগে আমি নিজেই একটা প্রশ্ন করে নিজে একটা উত্তর দেব। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আপডেট নিউজ। এম এস পলাশ সাহেব চট্টগ্রাম থেকে দেখতেছেন, ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। আব্দুল সবুর মোগল সাহেব টাঙ্গাইল থেকে দেখতেছেন, গোপালপুর, আলহামদুলিল্লাহ। নাজিমুদ্দিন শুধু কোর্ট সম্পর্কে আপডেট থেকে জানতে চাই। জি, কোনো আপিল কি হয়েছে কোর্ট সম্পর্কে? জি নাজিম ভাই, আপনি কোর্ট সম্পর্কে জানতে চাইছেন, উত্তর দেব, আমি নোট করলাম। কোর্ট সম্পর্কে জানতে চাইছেন। সালাউদ্দিন রোবেল ভাই ফেনী থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার ইব্রাহিম সাহেব ফেনী ফুলগাজী থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আশরাফুল ইসলাম সাহেব নওগাঁ থেকে দেখতেছেন। কে এম রেজন সাহেব দেখতেছেন। প্রশান্ত ভূষণ বড়ুয়া, হাইকোর্টে মামলা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, প্রশান্ত ভূষণ বড়ুয়া, কোর্টের উত্তর দিতে গেলে আসে যাবে। ওমর ফারুক, আইনি জটিলতার মধ্যে কবে সমাধান হবে? ওমর ফারুক ভাই আইনি জটিলতার বিষয়ে জানতে চাইছেন।
নাজিমুদ্দিন, হাইকোর্টে আমাদের 11 জনের রায় সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ নাজিমুদ্দিন ভাই, এটা আমি নোট করছি। রাশেদুল ইসলাম রাসু সাহেব রংপুর থেকে দেখতেছেন। কামরান আহমেদ নাসিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোসলেউদ্দিন সাহেব রংপুর থেকে, ধন্যবাদ। তো প্রশ্ন উত্তর দিতে গেলে এরই মাঝে অনেকের হাইকোর্টের রায় সম্পর্কে বলবেন। পুরা তো বলা যাবে না, যতটুকু আইনের আওতায় কভার করে ততটুকু বলবো ইনশাল্লাহ। ইকবাল মিদা সাহেব দেখতেছেন মুন্সিগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে একটা প্রশ্ন উত্তর দেব। সেটা হলো 27শে অক্টোবর সোমবার, 27শে অক্টোবর, গত 27শে অক্টোবর সোমবার একটা জুম মিটিং হয়েছিল আলিশ সেন্টার, যেটার প্রধান অতিথি ছিল জনাব আশরাফুল আমিন সাহেব। ওই জুম মিটিংটার টোটাল দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 5 মিনিট 38 সেকেন্ড। আনোয়ার হোসেন ভাই দেখতেছেন, সেলিম ভুঁইয়া সাহেব দেখতেছেন, আপনার সাথে অনেক, ফজলুল কাজী সাহেব ফেনী বিদেশ থেকে দেখতেছেন, সৌদি আরব, ধন্যবাদ কাজী সাহেব। আনোয়ার হোসাইন ময়মনসিং থেকে দেখতেছেন। তো 27শে অক্টোবর সোমবার জনাব আশরাফুল আমিন সাহেব, সিইও ডেস্টিনি 173 বোর্ড, বিনা বেতনের কর্মচারী, উনি প্রধান অতিথিতে একটা অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে গিয়া, টোটাল অনুষ্ঠানটার দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 5 মিনিট 38 সেকেন্ড। অনুষ্ঠানটার দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 5 মিনিট 38 সেকেন্ড। ওখানে জুম মিটিং হয়েছে, বিভিন্ন লোকে বক্তব্য দিছে। চট্টগ্রামের একেএম শহীদুল হক ভাই বক্তব্য দিয়েছিলেন, ট্রেনার জাহাঙ্গীর সাহেব ডায়মন্ড কুমিল্লা বক্তব্য দিয়েছিলেন, আশরাফুল আমিন সাহেবও সুন্দর বক্তব্য দিয়েছিলেন। যদিও ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে অনেক ক্ষোভ জাসছেন। ওখানে গিয়া 1 ঘন্টা 35 মিনিট থেকে 45 মিনিট, এই 10 মিনিটের মধ্যে, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে 1 ঘন্টা 35 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের ময়মনসিংহের ট্রেনার পিএইচডি কিরণ সাহেব, যাকে খুব সম্মান করি, উনি বেশ কিছু প্রশ্ন করছে, আইনি প্রশ্ন আশরাফুল আমিন সাহেবকে, যে উনি সরাসরি মামলা যাচ্ছে না কেন। এটার অবশ্যই সুন্দর উত্তর দিয়েছেন যে উনি মামলা না করে আগামী জানুয়ারির 5-এর মধ্যে ব্যবসাটা খুব চালু করে দিবে। আলহামদুলিল্লাহ, যদিও বাস্তবায়ন করতে পারবে না, শুনতে খুব ভালো লাগতেছে। যেটা 22 সাল থেকে ভোট হয়েছে, শুধু চালু হবে। তো ওই 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে উনি উত্তর দিতে গিয়ে রফিকুল আমিন স্যারকে জড়াইয়ে ওনার চারপাশে নাকি সিটিং বাটপার ঘুরে, সেখানে গিয়া আমি ইউনুস মিয়াকেও নাম ধরে জনাব আশরাফুল আমিন সাহেব সিইও, উনি নেগেটিভ মন্তব্য করছে। এই ভিডিওটা অনেকে আমাকে বলছে, আমি শোনার সুযোগ পাই নাই। আজকে বুধবার সন্ধ্যার পরে যে কোনো কারণে শোনার সুযোগ পাইছি। ওখানে উনি ভুয়া আইনজীবী বলছে। দেখেন, এই যে আমার ঢাকার ট্যাক্সেস বার আইনি মেম্বারশিপ কার্ড, এখন মিথ্যা বলার তো একটা লিমিট থাকতে হবে। আমি তো এই আলিশ সেন্টারে যারা আন্দোলন করতেছে তাদেরই একজন ছিলাম। হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে 11 আগস্ট থেকে মার্চ পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম। আলিশ সেন্টারে একাধিক সাক্ষী আছে। এই 25 সালে জানুয়ারি মাসে যখন আমাদের প্রতি বছর ঢাকার ট্যাক্সেস বারে ইনকাম ট্যাক্স আয়কর আইনজীবীদের মাঝে কমিটি সিলেকশন হয়, ইলেকশন হয়, রিয়াজ ভাই দেখতেছেন, ধন্যবাদ। তো এই কমিটির মধ্যে আশরাফুল আমিন সাহেব নিজে আমাকে প্রস্তাব দিছে যে আমি যদি চাই ঢাকার ট্যাক্সেস বারে এক্সিকিউটিভ কমিটিতে আমাকে নির্বাচিত করে দিবে সিলেকশন। তো কোন কোটায়? বিএনপির কোটায়। তো আমি ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। কর্মজীবনে 2001 সাল থেকে 2021 সালের শেষ পর্যন্তই
রাজনীতিতে টোটাল ইনঅ্যাক্টিভ ছিলাম ডেস্টিনি এবং পারিবারিক কারণে। 2022 সাল থেকে আবার রাজনীতিতে অ্যাক্টিভ হই এবং ঢাকার ট্যাক্সেস বারে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাজনীতি করি। তো এই বছর জানুয়ারিতে আশরাফুল আমিন সাহেব যখন বিএনপির আমাদের মেজবা স্যার থেকে শুরু করে সবার সাথে ভালো সম্পর্ক আছে, উনি কাকে নাকে অনুরোধ করে আমাকে বিএনপির কোটায় ঢাকার ট্যাক্সেস বারে ইসি মেম্বার কমিটিতে আনি দিবে। তখন আমি বলছি আমি জামাত ইসলামের লোক হয়ে বিএনপির থেকে কোটা নেব কেন? প্রথম হলো আপনি এটা পারবেন না, সেকেন্ড হলো আমিও এটা নেব না। আমি জামাত ইসলামের কোটা যদি হইতে পারি ট্যাক্সেস বারে ইলেকশন হবো, নইলে হওয়ার দরকার নাই, বিএনপির কোটা যাব না। যদিও যাক পরবর্তীতে ইলেকশন হয় নাই, সিলেকশন হয়েছে। যাক এরপরে তো সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেহেতু এই বছর এপ্রিল মাসে নতুন দল গঠন করছে বাংলাদেশ আম জনগণ পার্টি, তখন বিশ্ব মিডিয়া থেকে ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা, আমেরিকা, ওই যে খালেদ মহিউদ্দিন বিশ্বব্যাপী রিপোর্ট হয়েছে ডেস্টিনি গ্রুপ দল করেছে। অর্থাৎ যদিও আলির সেন্টার গং 15-20 জন 50 জন লোকে মনে করে রফিকুল আমিন মোহাম্মদ হোসাইন মানে ডেস্টিনি আলাদা আলাদা করতে চায়, কিন্তু ডেস্টিনির বাইরে সাধারণ লোকেই জানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার মানে ডেস্টিনি, ডেস্টিনি মানে রফিকুল আমিন স্যার। আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার মানেই ডেস্টিনি, ডেস্টিনি মানে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার। অর্থাৎ আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার এবং রফিকুল আমিন স্যারের নামের সাথে কিন্তু ডেস্টিনি শব্দটা জড়িত। আপনারা চেষ্টা করলেও আনোয়ার হোসেন সাহেব ফালতু লোকের কথা কার্ড দেখাইয়া যাচাই করতে হবে না। আশরাফুল আমিন সাহেব যেহেতু বলছে, এটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কারণ যারা ধরেন আপনারা আশরাফুল আমিন, রিয়াজ ভাই বলছে আশরাফুল আমিন স্যারের বিষয় নিয়ে আমার একটা বক্তব্য আছে। জি, আপনি লিখিত বলতে পারেন অথবা আমাকে ফোন দিয়ে বলতে পারেন 0179993999767, আমি পোস্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটার উত্তরটা আনোয়ার হোসেন ভাই বলতেছি, কারণ মিথ্যার একটা লিমিট থাকতে হবে। আশরাফুল আমিন সাহেব নিজে জানে আমি ঢাকার ট্যাক্সেস বারের সদস্য এবং আমার 2017 সাল থেকে মেম্বারশিপ। অর্থাৎ আমার আইনজীবী, ইনকাম ট্যাক্সের আইনজীবীর সনদের বয়স চলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 9 বছর চলতেছে। উনি এটা জানে, তারপরে অনলাইনে কৃতিত্ব জাহিরের জন্য জাহির করতে হবে, এতটুকু আর কি। হ্যাঁ, যেটা উনি বলছে ঢাকা মেট্রো বার বলছে বা ঢাকা বার অ্যাসোসিয়েশন, আমি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, কার্ড আছে, সব কিছু আছে। হ্যাঁ, ঢাকা জজ কোর্টে একজন সিনিয়রের সাথে আমি মামলা পরিচালনা করতে পারি, আইনগত কোনো বাধা নেই। পূর্ণাঙ্গ মেম্বারশিপ হয় না, কিন্তু ইনকাম ট্যাক্স বারের কোম্পানি ল সেক্রেটারি, অর্থাৎ লিমিটেড কোম্পানি সংক্রান্ত যাবতীয় কাজ করার মতো ওকালতি সনদ আমার আছে এবং ইনকাম ট্যাক্সের, এবং আমি নিজেকে আয়কর আইনজীবী বলি, এটা সম্পূর্ণ 100% বৈধ। তাই জনাব আশরাফুল আমিন সাহেব অনলাইনে এসে নিজেকে বড় করার জন্য, চাচাকে ছোট করার জন্য, ডক্টর রফিকুল আমিন স্যারকে ছোট করার জন্য অনলাইনে যে উদ্দেশ্য প্রণোদিত আমার বিরুদ্ধে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন 27শে অক্টোবর সোমবার রাত্রে জুম মিটিংয়ে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। এবং আপনি নিজেই আশরাফুল আমিন সাহেব জানেন আপনি মিথ্যা বলছেন, তো সুতরাং আপনার সাথে এটা আমি তর্কে যাচ্ছি না, কারণ সত্য জেনে আপনি মিথ্যা বলছেন। অর্থাৎ রফিকুল আমিন স্যারকে ছোট করতে গিয়ে আপনি আমাকেও জড়ানোর চেষ্টা করছেন। যাক, আপনি নিজে আশরাফুল আমিন সাহেব জানেন মিথ্যা, এবং আপনার আইনজীবী স্বাস্থ্যবান আরও অনেকেই জানে, আপনার আশরাফুল আমিন সাহেবের ওয়াইফও জানে। কাকটালি একটা চেম্বার এবং আমি
ট্যাক্স লয়ার সোসাইটি 2017 ওইটার সাথেও জড়িত, ইলেকশন করতে গেছি। তো আমি যদি আয়কর আইনজীবী নাই হই, আমার যদি মেম্বারশিপ নাই হয়, এবং আপনার সাথে কাকরাইলে আশরাফুল আমিন সাহেবের সাথে এসে পরিবহনের পাশে আরেকটা চেম্বারে ফাই দেখা হইতো, সবাই জানে আমার ঢাকার ট্যাক্সেস বারে মেম্বারশিপ আছে আয়কর আইনজীবী। সুতরাং আমি মনে করি আপনি এই অনলাইনে মিথ্যা প্রচার করে সিইও সাহেব নিজেরে ছোট করলেন। আসলে এটা দোষের কিছু না, সময় যখন শেষ হয়ে আসে তখন ওই উল্টা পাল্টা বলতে থাকে, তখন অরিজিনালরা বুয়া মনে হয়। যাক বলেন, অসুবিধা নেই। আপনার এই মিথ্যা কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, এবং অচিরেই আপনার পতনের মাধ্যমে এই সত্যের জয় হবে ইনশাল্লাহ। ফজলুল কাদের চৌধুরী দিদার ভাই, আপনি শেষ পর্যন্ত অনলাইনে আইলেন, কল দিয়া দিয়া বেহুশ বানাই ফেলান। তো এখন প্রশ্ন করেন ফজলুল কাদের দিদার ভাই কি জানতে চান বলেন। আমি সপ্তাহে প্রশ্নোত্তর পর্ব করি, বুধবার মঙ্গলবারে ধারাবাহিক। তবে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, প্রশ্ন উত্তর দিচ্ছি। আগামী সপ্তাহে সম্ভবত এই যে আমরা যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, নাজিমুদ্দিন আশরাফুল আমিন সাহেব যে পাগল হয়ে গিয়েছে, নাজিমুদ্দিন সাহেব প্রশ্ন করছেন আমাকে, আশরাফুল আমিন সাহেব যে পাগল হয়ে গিয়েছে তার প্রমাণ আপনাকে বলছে বুয়া আইনজীবী, জিতু সাহেবকে বলেছে বুয়া পিএইচডি। এই কথাগুলো এখন ডিস্ট্রিবিউটার আর খাইবে না। হ্যাঁ, নাজিম ভাই সুন্দর কথা বলছেন, তবে পাগল হয়েছে কি না আমি সেটা বলবো না। নাজিম ভাই, আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন। আসলে কাউকে সরাসরি পাগল বলার সুযোগ নেই। বক্তব্য পাগল বলবে মূলত একজন ডাক্তার। এখন পাবনা নিয়ে টেস্ট করার আলতাফ হোসেন শামীম ভাই চট্টগ্রাম থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ মনির ভাই। তো নাজিমুদ্দিন ভাই, আসলে পাগলকে টেস্ট করতে, পাগল তো সার্টিফিকেট দিবে একজন ডাক্তার। তবে আমি আইন পেশায় থাকার কারণে আইন পেশার পক্ষ থেকে যেটা বলবো, আশরাফুল আমিন সাহেবের বেআইনি মিথ্যা উল্টাপাল্টা পাবলিককে বুঝিয়ে রাখা, এটার মেয়াদ খুব সীমিত। আল্লাহ চাইলে ৪৫ লক্ষ লোক, আলতাফের দিদার ভাই দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ রাখতেন। হ্যাঁ, দিদার ভাই এখনো, বক্তিয়ার ভাই সৌদি আরব থেকে দেখতেছেন। তো এখন ডেস্টিনি ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটারের মধ্যে আমি দোয়া করতেছি। ওই যে এটা নিয়ে একটা গল্প বলে, এক লোক লটারিতে শুধু টাকা টাকা করে। তো একটা লটারির টিকিট কিনছে, শরীফ ব্যাপারী ভাই। তো একটা লটারির টিকিট কিনছে, তো এবার সাক্ষাৎকারে সাংবাদিক নিচ্ছে, ধরেন আপনি এই 10 টাকার লটারিতে যদি 1 কোটি পেয়ে যান আপনি কী করবেন। তো উনি অনেকগুলো সাক্ষাৎকার বলল, লাস্টে উনি বলল যে আমি আমার নামের উপর মরণোত্তর পদক দিতে চাই। তো সাংবাদিক প্রশ্ন করলো, মরণোত্তর পদক তো সবাই মরার পরে দেয়, তা আপনি এখনই কেন দিতে চাচ্ছেন? তো 1 কোটি প্রাপ্তি লটারি ফাফক বলল, আসলে মরার পরে মরণোত্তর পদক দিলে তো কেউ দেখে যেতে পারে না। আমি জীবিত অবস্থায় মরার উপর মরণোত্তর পদক দিতে চাই, কারণ আমি এটা দেখে যেতে চাই। শিখ ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরকে আমি বলবো, ইনুস ভাই আশুলিয়া থেকে দেখছি, হ্যাঁ সরাহলে ধন্যবাদ। খন্দকার সোলায়ন ভাই, রবিউল আমিন স্যার হচ্ছে সূর্য, আশরাফুল আমিন হলো চাঁদ। সুতরাং সূর্য, ওরে ভাই চাঁদ অনেক বড়, সূর্য লাগে আপনি চাঁদ, চাঁদ হবে না, চাঁদ সূর্য তো অনেক বড় জিনিস। সূর্য উদাহরণ ঠিক আছে, কিন্তু চাঁদ আরো ছোট করেন, চাঁদ এত বড় না। আশরাফুল আমিন সাহেব চাঁদের যোগ্য না। আচ্ছা, হ্যাঁ, তবে ওই দৃষ্টিতে আছে, ওই যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত, সেই হিসাবে ঠিক আছে। অর্থাৎ সূর্য থেকে আলো নিয়ে রফিকুল আমিন স্যারের। আর আমরা তো 1 সালে 2 সালে 3 সালে অনেকগুলো দায়িত্বেছি। আমার 1 সালে 2 সালের নিয়োগপত্র আছে ডেস্টিনির। ওই সময় আশরাফুল আমিন সাহেব কোনো দায়িত্বে আসিল বলে জানি না, দায়িত্বের দিক দিয়ে আমরা সিনিয়র,
অবশ্যই এরপরে 2003-এর পরে হঠাৎ করেই উনি উঠে গেছে যখন আমাদের ব্যবসার দুঃসময়। এরপরে তো চাচার নাম বেশি দাম দাম করে উপরের দিকে উঠে গেছে। আর একমাত্র সব জায়গায় অ্যাক্সেস পাইছে বা নিপু অফ রফিকুল আমিন, অর্থাৎ রফিকুল আমিন স্যারের ভাতিজা। এটা বলে বলে আশরাফুল আমিন সাহেব উঠে গেছে। আমি ওনার মাঝে তেমন একটা কোয়ালিটি দেখি না, শুধু একটা কোয়ালিটি ছাড়া, যে রফিকুল আমিন স্যারের ভাতিজা। বাকি আর কোনো জাড়ি মাড়ি এগুলো তো সবাই পারে, জাড়ি টাড়ি দেওয়া, বাকিগুলা দেখতেছি না। শুধু ওনার সবচাইতে বড় যোগ্যতা হইল আজকের এখানে আশরাফুল আমিন রফিকুল আমিন স্যারের ভাতিজা শহীদুল ইসলাম সাহেব দেখতেছেন। তো যেটা বলছেন ওই যে মরণোত্তর পদক দেখতে চায়, তো উনি জীবিত অবস্থায় মরণোত্তর পদক দিতে চায়, যাতে দেখে যেতে চায়। তো আশরাফুল আমিন সাহেব এই যে আমাকেও বুয়া 27শে অক্টোবর সোমবারে আমাকেও বুয়া বলার উচিলে আমি বলবো, এটা তো প্রচণ্ড মিথ্যা কথা। এটার উচিলে বলবো ওনার পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা জীবিত অবস্থায় ইনশাল্লাহ এটা দেখে যাব। আমরা এটা দেখে যেতে চাই পতন কিভাবে হয়। আর নাজিমউদ্দিন ভাই ওই যে প্রশান্ত কোড নিয়ে প্রশ্ন করছেন, ইতিমধ্যে আপনারা জানেন ওই যে প্রশান্ত ভূষণ বড়ুয়া, ইতিমধ্যে তো সংক্ষিপ্ত বলছি, আপনারা জানেন যে যেটা গতকালকে অবশ্য ডিটেলস বলছি, আপনারা খেয়াল করেন নাই। আজকে প্রশ্ন উত্তর পর্বে যেটা বলবো, প্রশান্ত ভূষণ বড়ুয়া তো আনুষ্ঠানিকভাবে ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান 173/2022। এই বোর্ডের আনুষ্ঠানিক চেয়ারম্যান হয়েছিল মে মাসে 2024। মে মাসে জুয়েলক নগা মে মাস 2024। শহীদুল ইসলাম ভাই বলছেন কেমন আছেন? জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মে মাসে উনি চেয়ারম্যান হয়ে গেল ডেস্টিনি 2000 লিমিটেড। এরপরে আদালতে গিয়া 42 দিনের মাথায় একটা অর্ডার করে উনি বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান হয়ে গেছে। অর্থাৎ লালে লাল, কোনো যোগ্যতা নাই, ডিস্ট্রিবিউটার নাই, 1 টাকা বিনিয়োগ করে নাই, হাসিনার কল্যাণে বৈশাখীতে মানে ডেস্টিনিতে চলে আসছে। ফরের দনে ফোদ্দারি, ফরগাছা, অন্যের সম্পদ বক্ষণকারী চলে আসছে, খাইতো, যা খাইছে আলহামদুলিল্লাহ, হাসিনা পালিয়ে গেছে। তো হাইকোর্টে মূলত 2টা আবেদন। একটা আবেদন করছে বোর্ডের পক্ষ থেকে জাকির হোসেন কিসলু ভাই, বৈশাখীর বোর্ড থেকে প্রশান্ত সাহেবকে সরানোর জন্য। আরেকটা আবেদন করছে 11 জন ঐক্যমত হইয়া ডেস্টিনি 2000 লিমিটেড 173 বোর্ড থেকে হয় প্রশান্ত ভূষণ বড়ুয়া বাংলাদেশে এসে হাজিরা দেখ, অথবা ওনার পদটা যাতে হাইকোর্টে অন্য একজন চেয়ারম্যান বানিয়ে নেয়। তো বৈশাখীর বিষয়টা শুনানি হয়েছে গতকালকে। আমরা যতটুকু খোঁজখবর জেনেছি, প্রশান্ত সাহেবকে ওখান থেকে বাদ করে দেওয়া হয়েছে। আর 173/2022 ডেস্টিনির যে বিষয়টা, এটা এখনও পেন্ডিং, শুনানির জন্য ওয়েটিং। ওটারও খবর পাবেন ইনশাল্লাহ। নতুন বোর্ডের কিছু বলেন লিডার রাসেল আহমেদ ভাই জানতে চাইছেন নতুন বোর্ড। রাসেল ভাই নতুন বোর্ড, ওকে ওকে, নতুন বোর্ড নিয়ে উত্তর দিচ্ছি। তাহলে 173/2022 মূল জায়গা থেকে প্রশান্ত আউটের এটা এখনও পেন্ডিং, শুনানি হয়নি। তবে আমি ইতিপূর্বে বলেছি, কোম্পানি আইন অনুযায়ী রিপন ভাই গাজীপুর থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো আমি ইতিপূর্বে বলেছিলাম প্রশান্ত ভূষণ বড়ুয়ার তার পোস্ট পদবি ধরে রাখার একমাত্র পদ্ধতি বাংলাদেশে এখন সশরীরে আইসা হাজিরা দিতে হবে, মাননীয় আদালত আমি উপস্থিত আছি। তো যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় এখনও আসে নাই বা আসার সম্ভাবনাও দেখতেছি না, হাসিনাও বাংলাদেশে ঢুকার সম্ভাবনা নাই, তাই প্রশান্ত সাহেবও বাংলাদেশে আসার সম্ভাবনা নাই। তাছাড়া আমার জানা মতে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ডেস্টিনির মামলা সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। বাংলাদেশে ঢুকা মাত্রেই, খোকন ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ঢুকা মাত্রেই একাধিকবার অ্যারেস্ট হবেন। তো সুতরাং এই মুহূর্তে আসার সুযোগ নেই। তবে এইখানে আপনারা অনেকে আবার জানছেন, গতকালকে বলছি
আমরা এখনো খবর পাইছি পূর্ণাঙ্গ অর্ডার পাই নাই। বৈশাখী বোর্ডে নাকি ফরগাছা 7 জনকে দিয়ে দিয়েছে। ওই যে পরগাছা আছে না, আগাইচ্ছে মানে ফরগাছা। তো 2022 সালে তো আমরা হাসিনাকে জিজ্ঞাসা করতে পারি নাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট বোর্ডে এই 6 জন ফরগাছাকে কেন দিলেন। তবে 2025 সালে আমরা জিজ্ঞাসা করব। এখন আমরা নিশ্চিত না, অর্ডারটা আসুক। অর্ডারটা আসার পরে আমরা আগে দেখব ঘটনাটা আসলে কি করে ঘটছে। আর আপনার এটা নিয়ে টেনশনে কিছু নেই। যদিও আপনারা সবাই শুনেন হাইকোর্ট, উচ্চ আদালত, অনেক বড় কোর্ট, কিন্তু আমি একজন আইন পেশা হিসেবে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। পুরো প্রতিষ্ঠানটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রতিষ্ঠানটার নাম হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যেটা সারা বাংলাদেশের সকল আদালতের কন্ট্রোল করে। এই সুপ্রিম কোর্টের 3টা স্তর: হাইকোর্ট ডিভিশন, চেম্বার জজ, আপিল ডিভিশন। এই 3টার সমন্বয় হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তার মধ্যে একদম এই সুপ্রিম কোর্টের একদম নিচের স্তর হইছে হাইকোর্ট। হাইকোর্টে কোনো অর্ডার দেওয়ার পরে ওইটা নিয়ে যদি কেউ মনোভূত না হয়, ওইটা নিয়ে যাইয়া চেম্বার জজে যাই এটা স্টে করতে পারে। এরপরে চেম্বার জজে স্টে প্রতিকার পাইলে অথবা না পাইলে চেম্বার জজ ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে, এটা আপিলে অর্থাৎ প্রধান বিচারপতির টেবিলে পাঠাই দেয়। তখন ওইখানে ভোট করে একাধিক বিচারপতি, এটা প্রধান বিচারপতি নির্ধারণ করে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন দিয়া ভোট গঠন করে এটাকে ওভাবে দেয় আর কি। পরে ওখানে শুনানি হয়। তাহলে হাইকোর্টে কোনো কারণে যদি ফরগাছা, আগাছা, আকাইম্যা এই জন্য বলতেছি যে বেকুবগুলা এই বোর্ডে আসতে চেষ্টা করতেছে ডেস্টিনিতে। হ্যাঁ, আলতাফ ভাই, আশরাফুল আমিন মামার পক্ষে কয়েকজন ব্যক্তি আমাকে আশরাফুল আমিন সম্পর্কে ও মামা নানুর পক্ষে লোকদের সময় বলেছিল তারা লোভী, প্রতারক ও মানুষের মাথায় বাড়ি দিয়ে খেতে চায়। এমনকি তারা এমন এক মানুষ যারা তাদেরকে ভাত খাওয়াবে, তার মামা নানুরা সেই প্লেটে ভাত খাবে, ওই সেই প্লেটটা ভেঙে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আলতাফ হোসেন সাহেব সুন্দর কথা লিখছেন, আপনার কথা মিলে আমরা প্রমাণ পাইতেছি। ওমর ফারুক ভাই, আলির সেন্টার ঘেরাও দিলে কেমন হয়? হ্যাঁ, ওমর ফারুক ভাই আলির সেন্টার ঘেরাও দিতেছেন? না, এটা উত্তর দিচ্ছি। আলির সেন্টার ঘেরাও দেওয়ার দরকার নাই। এটার উত্তরে বলবো, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার মামলার যাবতীয় বেড়াজাল থেকে মুক্ত হয়ে, তার আগে রাজু ভাইয়ের প্রশ্নটাও করেছিল উত্তর করি, আমরা সবাই আশরাফুলের পতন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ গাজী রাজু ভাই, আমরা দেখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিছে, আমরা এটা একত্রে বসে দেখবো ঈদের চাঁদের মতো। মিজানুর রহমান সাহেব সুজানগর পাবনা থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। জি গাজী রাজু ভাই। তো ওমর ফারুক ভাই যেটা বলছেন আলির সেন্টার দখল, আলির সেন্টার তো আপনি দখল করার দরকারটা কি? আপনি কি সর্বশেষ গত 4-5-7 দিনে গেছেন নাকি? লোকজন তো তেমন একটা নাই। তার প্রমাণ হলো, ধরেন আজকে বুধবার সর্বশেষ আমাদের আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, ফাউন্ডার চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, উনি মামলার বেড়াজাল থেকে আলিশগং, প্রশান্ত, ব্যারিস্টার, নিষিদ্ধ ছাত্রলীগ, এরা যে মামলা টামলা দিয়ে পেঁচাই রাখছিল রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, এদেরকে, তো মোহাম্মদ হোসাইন স্যারের এটা মুক্ত হয়েছে বুধবারে একটা, বৃহস্পতিবারে গতকালকে ফাইনালি, মঙ্গলবার এটা হওয়ার পরে স্যারে তো সন্ধ্যার পরে আলিশ সেন্টারে উঠছে। আজকে আবার বুধবার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে মোহাম্মদ হোসাইন সাহেব আলিশ সেন্টারে উঠছে। তো আপনি যে বলেন আলিশ সেন্টার দখল করবেন, উচ্ছেদ কাকে করবেন? ওখানে কি লোক আছে? তো হোসেন স্যার সহ আমরা প্রায় 40-50 জন গেছিলাম। ওখানে গিয়ে যদি স্টাফদেরকে বাদ দিই যারা চাকরি করে আলিশ সেন্টারে,
মনে করেন স্টাফকে যদি বাদ দিই, তাইলে আমরা 11টা থেকে 12টার মধ্যে 10টা লোকের দেখি নাই। এখন হয়তো অনেকে চেষ্টা যাইবে, ভাই আমরা খাওয়া দাওয়া করি দুপুর বেলায়, খাওয়া দাওয়া করি বাসা থেকে মান্দা শক্ত করি, বিকালে আসি আড্ডা দিতে, সেটা অন্য হিসাব। কিন্তু অফিস টাইম তো হইল 9টায়, তাইলে 11টা থেকে 12টা 3 ঘন্টা পরে আমরা ধরেন অফিস স্টাফদেরকে যদি বাদ দিই, যারা ওখানে চাকরি স্যালারিভুক্ত, বেতনযুক্ত, বেতনমুক্ত, বেতন সহ, বেতন ছাড়া, তো বেতন ছাড়া এই জন্য বলছি, আশরাফুল আমিন সাহেব তো লাইভে বলছে উনি নাকি এখানে বিনা বেতনে নিয়োগ নিছে। অবশ্য মহামানব বিনা বেতনে, আমরা যদি এরকম না 2-4টা কর্মচারী পাইতাম কি সুবিধা হইতো। আবার পকেট থেকে বিনিয়োগ করি কোম্পানিকে দাঁড় করাইতেছে। 49 জন শেয়ার হোল্ডার, উনি একা এজ এ শেয়ার হোল্ডার হিসেবে, আবার বোর্ডের মধ্যে উনি নাই। এবং আপনারা একটা গোপন সংবাদ ওপেন করে দিচ্ছি আজকে, 2022 সালে কিন্তু এই বোর্ডের মধ্যে জনাব আশরাফুল আমিন সাহেবও মেম্বার হইত এবং ওনার নামও গেছে, কিন্তু উনি তখন এটার সাথে একমত হয় নাই, সাইন করে নাই। যদি সাইন করতো এই বোর্ডের মধ্যে উনি বোর্ড মেম্বার হয়ে যেত স্থায়ীভাবে। আমি যতটুকু জানি 2টা ঘটনা, এক, উনি ওই যে আমার বাজার লিমিটেড করছে, আমার বাজারের কারণে ওনাকে হয় বাদ দিয়ে দিছে, সাইন করতে দেয় নাই, অথবা যেটা আমাকে আমাদের বিপ্লব বিকাশে আবেদনকারীরা বলছে যে সর্বশেষ দিন আগের দিন যখন হাইকোর্টে বোর্ডের জন্য আবেদনটা জমা দেওয়া হয়, তখন অনেকের পাওয়া যায় নাই সাইন করার জন্য, অর্থাৎ এরা একমত ছিল না। আজকে অবশ্য ওই যে নোয়াখালী একটা আঞ্চলিক কথা আছে, অনেকজনের দিশে বলা আমি এলাম লক্ষ্মীদার, অর্থাৎ 173 শেয়ার হোল্ডারের স্বাক্ষরটা পর্যন্ত করে নাই। তা আমি যদি ভুল বলে না থাকি, এটা অবশ্যই আমার তথ্যের মধ্যে গড়মিল থাকতে পারে। অরিজিনাল তথ্য দিতে পারবে জাকির হোসেন কিসলু ভাই এবং বিপ্লব বিকাশশীল ভাই, অরিজিনাল তথ্য দিতে পারবে। আপনারা ওনাদেরকে জানাবেন এই যে বোর্ডের মধ্যে কেউ না কেউ শেয়ার হোল্ডার নাই কেন, এই যে জাহাঙ্গীর ভাই নাই কেন। জাহাঙ্গীর ভাই কিন্তু আমাদের দেশের শেয়ার হোল্ডার, উনি নাই, তখন উনি এক্সিলেন্ট MLM কোম্পানি লয়ে ব্যস্ত ছিলেন। আশরাফুল আমিন সাহেব কেন বোর্ডের মধ্যে নাই, উনি আমার বাজার নিয়ে বিমা নিয়ে ব্যস্ত ছিলেন। আর আমি ইউনুস মিয়া কেন বোর্ডে নাই, কারণ আমি শেয়ার হোল্ডার না। আমি ইউনুস মিয়া বোর্ডে নাই এই কারণে, ওই যে 2002-এর শেষে দিয়ে যখন চট্টগ্রাম, এই যে 1 লক্ষ টাকা যদি আমি দিতে পারতাম, আমি নিজেও শেয়ার হোল্ডার হতে পারতাম। তা আমার বাইকে অনেক বলছিলাম, আমার কাছে তখন ছাত্র জীবন মাত্র ডেস্টিতে ঢুকছে, 1 লক্ষ টাকা অনেক বড় টাকা ছিল। আমি অবশ্যই আমার ভাই অনেক জায়গায় অনুরোধ করছি, কেউ দিতে রাজি হয় নাই। দিতে পারলে আমি হয়তো শেয়ার হোল্ডার হইতে পারতাম। তাহলে আমি কেন শেয়ার হোল্ডার হই নাই, কারণ 2002-3 যখন শেয়ার হোল্ডার নেয় 38 জন, আমি টাকা দিতে পারি নাই, এই জন্য আমি শেয়ার হোল্ডার হইতে পারি নাই। বর্তমানে ডেস্টিনি বোর্ডে আমি কেন নাই, কারণ আমি শেয়ার হোল্ডার না, এই জন্য আমি বোর্ডে নাই। কিন্তু শেয়ার হোল্ডার হয়েও যারা বোর্ডে নাই, তাদের সিক্রেটটা হলো কেউ আমার বাজার নিয়ে ব্যস্ত ছিল, কেউ এক্সিলেন্ট নিয়ে ব্যস্ত ছিল। যাক, তো ওমর ফারুক ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো, ভাই আলির সেন্টার ঘেরাও দেওয়ার দরকারটা কি। আর আমাদের মোহাম্মদ হোসাইন স্যার বলছিলেন, আজকেও বলছে ওনার আম্মা প্রচণ্ড অসুস্থ। তো আজকে আমাদের মোহাম্মদ হোসাইন স্যার সকালে 11টার পরে আলির সেন্টারে উঠছে, অনেকক্ষণ ছিল, লিফটের 11তে ছিল, 5তলায় গেছে। পরবর্তীতে ওখান থেকে নেমে উনি নূর হোসেন খোকন নোয়াখালী জিম, তো আলির সেন্টার থেকে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার নিয়ে নেমে মাহতাব সেন্টার লিফটের সাইড দৈনিক ডেস্টিনির হেড অফিসে গেছে। সেটা ভিজিট করে স্যার এখান থেকে নেমে বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় অফিসে গেছে। সেখান থেকে রফিকুল আমিন স্যার সহ একত্র হইয়া পার্টি অফিসে থাইকা, সেখান থেকে স্যার গেছে কচিকাঁচা মিলনায়তনে, আমাদের ডেস্টিনি একটা প্রোগ্রাম ছিল, ওখানে অতিথি, ওখানে বক্তব্য দেওয়া পর্যন্ত আমি জানি। এরপরে সম্ভবত আমাদের মোহাম্মদ হোসাইন স্যারের
আম্মা খুবই অসুস্থ, সম্ভবত উনি ওনার আম্মাকে দেখতে যাবে। আম্মাকে দেখে এসে উনি আল্লাহ যদি বাঁচায়, উনি অবশ্যই ইতিমধ্যে আলিশ সেন্টারে উঠে অডিট টিমকে বলছিল, মানে তোমরা সব রেডি রাখো, আমি শনিবারে আসতেছি। তো ওরা বললো যে অফিস স্টাফ স্যার শনিবারে আমাদের সাপ্তাহিক বন্ধ, আমরা শনিবারে আসি না, অফিস বন্ধ থাকে। তখন হোসেন স্যার বললো ওকে সমস্যা নাই, তাহলে রবিবারে আসতেছি। তাহলে আল্লাহ যদি বাঁচায়, শহীদ ইসলাম ভাই সিলেট থেকে, আমানুল্লাহ ভাই গাজীপুর থেকে, ইউনুস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমানুল্লাহ ফি ভাই কেমন আছেন? ভালো আছি। আমরা চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা থেকে যুক্ত হয়েছে আমানুল্লাহ ভাই। জি। তো আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার বলছে রবিবার থেকে উনি আলিশ সেন্টার অফিস করবে। তো ওমর ফারুক ভাই, আলিশ সেন্টার গেরাও বা আলিশ সেন্টার যেটা ডেস্টিনি ক্ষতি করতেছে, ডেস্টিনি বিরোধী, এবং মোহাম্মদ হুসাইন স্যার জেলে আত্মসমর্পণ করার দিন কাকে দায়িত্ব দিছে, কি করছে, এটা হোসেন স্যার নিজে বলবে। তো আমরা আপাতত আলিশ সেন্টার দখল, যেগুলো কোনো প্ল্যান করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। মনির ভাই বিদেশ থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আনোয়ার হোসেন ভাই দিনাজপুর থেকে। তো আলিশ সেন্টার বা ডেস্টিনি বিরোধীদের জন্য কি সিদ্ধান্ত, এটা ডেস্টিনি 2000 লিমিটেডের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন স্যারে নিবে রবিবার থেকে ইনশাল্লাহ। স্যারে আমাদেরকে বলছে টোটাল আমরা চুপচাপ থাকার জন্য, স্যারে যা করার করবে, আমরা শুধু দেখে যেতে, আর আমাদেরকে কি করতে হবে স্যারে বলে দিবে। আমরা ইনশাল্লাহ ডেস্টিনি বিরোধীদের চিরতরে উচ্ছেদ করার জন্য আলহাজ মোহাম্মদ হুসাইন স্যারের নির্দেশের জন্য অপেক্ষায় আছি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নির্দেশের অপেক্ষায় আছি, এবং আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার এবং রফিকুল আমিন স্যারের সম্মিলিত নির্দেশের অপেক্ষায় আছি। ইতিমধ্যে আমাদের আইনগত প্রস্তুতি বিভিন্ন ধরনের, সকল ধরনের, অর্থাৎ নেগেটিভ উচ্ছেদ করার জন্য যত ধরনের প্রস্তুতি করা দরকার, শরীফুল ইসলাম ভাই দেখতেছেন, ধন্যবাদ। আবু তালেব ভাই দেখতেছেন নারায়ণগঞ্জ থেকে। তো আমরা ইতিমধ্যে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ইনশাল্লাহ নিয়ে ফেলছি। আমাদের আইনজীবী টিম প্রস্তুত, ডেস্টিনি লিগ্যাল ডিভিশন প্রস্তুত, পিএইচডি ফোরামের সেন্ট্রাল কমিটি প্রস্তুত, আরও অন্যান্য অনেক কিছু প্রস্তুত। এগুলো আপনাদেরকে বলবো না। যেমন আইন পেশায় যারা আছে, বিশেষ করে মানুষের শেষ ভরসা ডাক্তারি পেশা, ডাক্তার আর আইনজীবী, আমি শুধু আপনাদেরকে একটা বলবো, পেশাগত কারণে আইনজীবীদের একটু চিন্তার পরিধিটা বলি, যদি আপনি এটা জানেন। আমরা একাধিক চিন্তা করে রাখছি ইনশাল্লাহ, বিশেষ করে লিগেল টিমের পক্ষ থেকে। আর আমাকে তো 27 তারিখে, যদি আমি আশরাফুল আমিন সাহেবকে লাইভে এই পর্যন্ত কিছু বলার চেষ্টা করি নাই, আমার জানা মতে উনি এখনও ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ভাতিজা হিসেবে আমি ওনাকে সম্মান করি। এই যে গত সপ্তাহেও যদিও উনি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে একত্রে যেই কোনো একটা আদালতে দেখা হয়েছে, আমরা অনেকজন আইনজীবী সাক্ষী, ওনার চাচা মুরব্বী সামনাসামনি পড়ার পর একটা সালাম পর্যন্ত দেয় নাই। মানুষ সিনিয়র মুরব্বীর তো অন্তত একটা সালাম দেয়, একটা সালামও দেয় নাই, জিজ্ঞাসা করে না এটা কি, মানে চাচার সামনে অন্তত সম্মানার্থে তো বলতে পারতো আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন। অথচ অনলাইনে আমরা দেখছি এই আশরাফুল আমিন সাহেবের 2টা ছেলের নাম রাখি, নামকরণও নাকি রফিকুল আমিন স্যার করছে। যাক, এটা পারিবারিক ব্যাপার। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুইলেও ময়লা যায় না। আর এখানে লাইভে যেটা উনি 27শে অক্টোবর সোমবারে বলছে কুত্তার লেন্স নাকি সিধা হয় না, এটা উনি রফিকুল আমিন স্যারকে ইঙ্গিত করে বলছে। এটা সম্পূর্ণ তীব্র প্রতিবাদ করতেছি। বরঞ্চ ওনার বেলা এটা প্রযোজ্য। সম্মান তো করেই না মুরব্বী, মুরব্বীকে সম্মান করতে হয়, এটা একটা বেয়াদবি। তো যেহেতু উনি আমাকে আইন পেশা উপরে বলছে, এটা তীব্র প্রতি, আমি
এখন আইন পেশার একটু বলি, আমরা যাদের সাথে এখন চলি আমাদের আইন পেশার সিনিয়র জুনিয়র অ্যাসিড অনেক আছে। দেখেন, কোর্টে যখন একজন আইনজীবী তার কাজ নিয়ে যায়, মনে করেন আমরা আইনজীবী সমাজ কি, একটু উদাহরণ দিই। লাইভে সকল বন্ধু সালাম দেন, আসসালাম। হ্যাঁ, আমার লয় ভূতে ধরেছে। জি আনোয়ার ভাই ঠিক কথা বলছে। ভূতে ধরছে কিনা এটা অবশ্যই ডাক্তারে বলবে। তো আইনজীবীদের মনে করেন আগামীকাল 6 তারিখ নভেম্বর, বৃহস্পতিবার ধরেন কোর্টে একটা মামলা আছে, শুনানি তর্ক। তো একজন আইনজীবী আজকে রাত্রে কী করতে হবে? নাম্বার 1, প্রথমে প্ল্যান করতে হবে আমি আগামীকালকে কোর্টে গিয়া কি বলবো। নাম্বার 1 প্ল্যান, অর্থাৎ এই মামলাটা নিয়ে আগামীকালকে কোর্টে কি বলবো, এই একটা প্রস্তুতি নিতে হয়। সেকেন্ড প্রস্তুতি নিতে হয় আমি এটা বলার পরে আমার বিপরীত পক্ষ আইনজীবী কি কি বলতে পারে, সেই ব্যাপারে আবার প্ল্যান করতে হয়। 3 নম্বর প্ল্যান করতে হয় আমার বিপক্ষ আইনজীবী কি কি বলার পরে আমি আবার তার কাউন্টারে কি কি বলবো। এই 3 ধরনের চিন্তা করে কোর্টে যেতে হয়। আর এই চিন্তার পরেও সামান্যতম 19-20 ভুল ধরার জন্য একজন বিচারক তো স্ট্যান্ড বাই রাজি থাকে, অর্থাৎ তাৎক্ষণিক পরীক্ষার তাৎক্ষণিক রেজাল্ট। এত প্রস্তুতির পরেও কোর্ট, আইনজীবী, অপোজিট সবাই ধরে থাকে ভুল করার জন্য। সুতরাং আইনজীবীটা একটা চ্যালেঞ্জিং পেশা, খুব কঠিন পেশা, এবং এখানে সিনিয়রদের সাথে চলতে চলতে একটা অটোমেটিক একটা অভিজ্ঞতা হয়ে যায়। এই জন্য আশরাফুল আমিন সাহেবরে বলবো, আমার আইনজীবী পেশা নিয়ে আপনি জানার পরেও মিথ্যাচার করছেন। 27শে অক্টোবর সোমবার জুম মিটিংয়ে, টোটাল জুম মিটিংটার দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 5 মিনিট 38 সেকেন্ড। তার মধ্যে এই নেগেটিভটা বলেছেন 1 ঘন্টা 35 থেকে 45 মিনিট, এই 10 মিনিটের মধ্যে। এটা তীব্র প্রতিবাদ করতেছি। আইনজীবীদেরকে খোসা দিতে যাবেন না, কারণ আমি অন্যায় করিও না, অন্যায় সহ্য করি না। আশরাফুল আমিন সাহেব ভালো করে জানে ডেস্টিনিতে আমার সেন্টার 24 বার লক করছে, 2002 থেকে 2011 সাল পর্যন্ত 24 বারে আর সেন্টার অক্ষত আছে। এবং আমাকে ইচ্ছাকৃত আশরাফুল আমিন সাহেব, ডায়মন্ড মান্নান, জসিমউদ্দিন রানা, ডিআর মনিরুজ্জামান, আরও কয়েকজনের প্ল্যান ওয়াইজ, অর্থাৎ আমার তো ওই যে আপনারা মনে করতেছেন এখন আইন পেশা আসার কারণে মুখ টেড়া বা ঠাসঠুস বলি না, এই অভ্যাস আমার আগে থেকেই ছিল। ওই যে ঠাসঠুস বলতাম, অন্যায়কারীকে অন্যায় বলতাম, এই ঠাসঠুস বললে এরা তো আর কিছু করতে পারতো না। তখন তারা এই পাওয়ারটা দেখে আমার সেন্টারটা লক করে দিত, ওই হ্যাডম দেখাইতো, হ্যাডম। তো আবার যখন সেন্টার ছাড়তো না, তখন রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারকে যাইতাম, বলতাম, তো ওনারা আবার ছাড়িয়ে দিত। আবার কদিন পর এরা লক করতো। অর্থাৎ এই মোহাম্মদ হোসেন স্যার, রফিকুল আমিন স্যারের কাছে কীভাবে আমাকে কালার করা যায়, তো ওনাদের কাছ পর্যন্ত যাইতাম, রফিকুল আমিন স্যার পর্যন্ত যাইতাম, মূল ঘটনা বুঝাই বললে আবার স্যারের সেন্টার ছাড়িয়ে দিত। হোসেন স্যারের কাছে যাইতাম, পরে 11 সালে পরে হোসেন স্যার, রফিকুল আমিন স্যার ডেকে একদিন অফিসকে বলে দিছে ইউনিসেফ সেন্টার যাতে আর কোনো লক না হয়, ও যদি কোনো অন্যায় করে আমাদেরকে বলবেন, আমরা বিচার করব। তারপরে সেন্টার লক বন্ধ হয়েছে। এই 24 বার কেন লক করা হয়েছে? আমি যাতে ডায়মন্ড হইতে না পারি, টিম যাতে গোছাইতে না পারি। ডায়মন্ড হইলে তখন তো কথা আরও বড় বড় হয়ে যাবে, তখন আমি আরও দাম দেব না। তো আল্লাহর কি কুদরত, এখন আমি আইন পেশায় চলে আসছি। আমি এখন সাংবিধানিকভাবে বৈধভাবে অন্যায়ের প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে ইনশাল্লাহ। যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলরে, অর্থাৎ একলা চলনীতিতে। আমি শুধু ডেস্টিনি বিরোধীদেরকে এই কথাটা বলবো 45 লক্ষ লোকের পক্ষে। অর্থাৎ যদি কোনো কারণে আপনারা, যদিও এটা ঘটা সম্ভব না, আল্লাহ না করুক, আপনারা কোনো কারণে অন্যায়ভাবে জিতে যান, ফাইনালি একটা লোকের সাথে মোকাবেলা করতে হবে আইনগতভাবে সকল ধরনের, সেটা হলো আমি মোহাম্মদ ইউনুস মিয়া। আমি সেই প্ল্যান করে রাখছি ইনশাল্লাহ। যদিও ওই পর্যন্ত আপনারা টিকবেন না,
আপনাদের উইকেট তেল শেষে নিবু 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 হয়ে যাচ্ছে আর কি। ফ্রেশ দীপক অধিকারী যশোর থেকে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আমানুল্লাহ ভাই লিখছেন বাতিজা আন্তর্জাতিকভাবে বেয়াদব। হ্যাঁ, আপনার সেটা আপনি বলতে পারেন, আমার জায়গা থেকে আমি ওনাকে আন্তর্জাতিক বেয়াদব বড় বেয়াদব বলতে পারি না, কারণ উনি এই পর্যন্তই আমার সাথে বেয়াদবি করে নাই, তবে ইদানিং মিথ্যা চাষ করতেছে। আমি অবশ্য বেয়াদব বলতে পারি না, আমি বলতে পারি মিথ্যাবাদী, মিথ্যাচার আর কি। সজিত ভাই চমৎকার একটা লাইভ হচ্ছে, ধন্যবাদ দর্শককে। আমরুল্লাহ ভাই যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগতম, অভিনন্দন ইনশাল্লাহ। তো আমি আসলে আশরাফুল আমিন শেখ, আপনারা বলতে পারেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি 27শে অক্টোবর সোমবারের পর থেকে অনলাইনে বলার পর আমি এখন মিথ্যাবাদী বলতে পারি, অর্থাৎ জেনে শুনে। আমি যদিও কোরআনে একটা আয়াত জানি না সঠিক কিনা, আমি তো ধর্মত এক্সপার্ট না, তারপর বলি ওলা তালবেসুল হাক্কা বিল বাতিল অতাকতুমুন হাক্কা ওয়া আনতুম তালামুন। মানে বাংলাটা হলো, হে ইমানদারগণ, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না, আমার আয়াতকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। যাক, তো জেনে শুনে মিথ্যা গোপন করো না। হাবিবুর রহমান ভাই সিটান থেকে, চুয়াডাঙ্গা থেকে দেখতেছেন, ধন্যবাদ। মঞ্জুর আলম ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আলির সেন্টার মানে বন্ডলিক সৈরাসালের দালাল। আনার একলা চলা শেষ ইনশাল্লাহ, 45 লক্ষ। ওকে, হাবিবুর রহমান ভাই চুয়াডাঙ্গা থেকে দেখতেছেন। তো যে আশরাফুল আমিন সাহেব আমাকে গত জানুয়ারিতে ট্যাক্সেস বারের আয়কর আইনজীবী ওই কমিটিতে আমাকে মেম্বারশিপ মানে পোস্ট পদবি নিয়ে দিতে চাইতেছে বিএনপির মাধ্যমে, উনি জানে, এবং ওখানে বোর্ডে দাঁড়ানোর ন্যূনতম যোগ্যতা হইল ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনে ইলেকশন করার ন্যূনতম যোগ্যতা হলে আপনার মেম্বারশিপের বয়স 4 বছর প্লাস হইতে হবে। অর্থাৎ আপনার মেম্বারশিপের বয়স যদি 4 বছরের নিচে হয়, তাহলে আপনি কোনো ইলেকশনে দাঁড়াইতে পারবেন না। সেখানে আমার মেম্বারশিপ চলতেছে 9 বছর চলিতেছে, 10 বছর, আর 1 বছর পরে 10 বছর শেষ হইলে আমি সিনিয়র আয়কর আইনজীবী হিসেবে এনলিস্টেড হব ইনশাল্লাহ। আমি যেখানে আর 1 বছর পরে সিনিয়র আয়কর আইনজীবী হিসেবে লিস্টেড হব, সেখানে উনি আমাকে অনলাইনে মিথ্যাচার করার তীব্র প্রতিবাদ করতেছি। আপনার এই আশরাফুল আমিন সাহেব, আপনার এই মিথ্যার তীব্র প্রতিবাদ করতেছি, এই মিথ্যাচার ঠিক নেই। যাক, এখন সংবাদ হলো, আমরা আপাতত আমাদের কার্যক্রম চালিয়ে যাই ইনশাল্লাহ। সাইফুল ইসলাম ভাই দেখতেছেন, ধন্যবাদ। তো আমাদের হোসেন স্যার যেহেতু আমাদের মাঝে আসছে, রবিবার থেকে হোসেন স্যার কি করে ইনশাল্লাহ আমরা 15 দিন দেখি, এবং আপনাদের আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা ডেস্টিনি চালু চান, শহীদুল ইসলাম ভাই বগুড়া থেকে দেখতেছেন, ধন্যবাদ। তারা রবিবার থেকে, আমাদের রফিকুল আমিন স্যার তো পছন্দ ব্যস্ত, আর এখানে আশরাফুল আমিন গং বা আলির সেন্টার বা প্রশান্ত ভূষণ বড়ুয়া গং বেশিরভাগ টার্গেট করছে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে। মোহাম্মদ হোসাইন স্যারের বিরুদ্ধে প্রচণ্ড মিথ্যাচার করছিল, সেটা তবে সীমিত আকারে। সুমন সূত্রধর ভাই নরসিংদী থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। ইউনুস ভাই জয় ইনশাল্লাহ, অতি সামনে। হ্যাঁ, কামরুজ্জামান ভাই ঠিক আছে, ধন্যবাদ। তো অবশ্য হোসেন স্যারের বিরুদ্ধে বেশ কিছু মধ্যখান থেকে মিথ্যাচার বলছে যে রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসাইন স্যারের মিল নেই। আসলে এরা মামলা দিয়ে হোসেন স্যাররে এগিয়ে করে রাখছে,
রায়হান বাবু ভাই কংগ্রাচুলেশন। সাফাইনবাবগঞ্জ থেকে দেখতে আলহামদুলিল্লাহ। আনোয়ারা বেগম ম্যাডাম দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। তো হোসেন স্যার যেহেতু আলহাজ মোহাম্মদ হোসেন স্যার যেহেতু ফ্রি হয়েছে ইনশাল্লাহ, তাহলে উনি ওনার বক্তব্য দিবেন ইনশাল্লাহ। এখন আপনারা যারা পল্টন ঢাকাতে আছেন বা পল্টনের আশেপাশে আছেন, তারা নিয়মিত আগামী রবিবার থেকে হোসেন স্যারের সাথে যোগাযোগ করে, আর হোসেন স্যারের সাথে সারাক্ষণ আমাদের ওই যে পিএইচডি কামরুল ভাই থাকে, ওনার নাম্বার আমি দিয়ে দেব। তাহলে হোসেন স্যার কখন কখন আলী সেন্টারে থাকবে, অফিস করবেন, সে অনুযায়ী এসে আলহাজ মোহাম্মদ হোসেনের স্যারের সাথে দেখা করে তথ্য নিয়ে আপনার সঠিক তথ্যটা জানার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকে এই লাইভের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা নিশ্চিত না হাইকোর্টের অর্ডার, আমরা শুনছি আমাদের এই বৈশাখী বোর্ডে বা ডেস্টিনি রেটের এখানে নাকি ফরখাউয়া আগাসা এরকম না 7 জন যাদের ডেস্টিনিতে কোনো অবদান নাই, এদেরকে আমাদেরকে নতুন করে অভিভাবক বানানো হচ্ছে। ওই যে এখন আর কি করবো, যেমন আওয়ামী লীগের দোসর, একবার আওয়ামী লীগের স্বজন দিয়ে দিছে, এখন সরকার ক্ষমতা নাই, এখন দেয় নাই। বিশেষ করে একটি রাজনৈতিক দল নির্বাচন না হওয়ার আগেই নিজেদেরকে সরকার দাবি করতেছে। আমি শুনেছি এই 7 জন নাকি ওই অঘোষিত সরকার দলের প্রভাবশালী নেতা। অসুবিধা নাই, আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটার, প্রথমে আমরা ইন্ডিকেট করব এটা কি কোর্ট স্বেচ্ছায় 7 জনকে দিচ্ছে নাকি কেউ একজন আবেদন করছে বা কেউ লিস্টটা দিছে, কোর্টে তো একটা প্রমাণ আছে। আমরা A to Z নথি তুলে যদি ঘটনাটা সত্য হয়, আমরা জাতির উদ্দেশ্যে ওপেন প্রকাশ করে দেব। প্রকাশ করে দিয়া এই 7 জনের তালিকা বিস্তারিত প্রকাশ করে দেব। দেওয়ার পরে যদি স্বেচ্ছায় কোর্ট দিয়ে থাকে, আমরা কোর্টের বিরুদ্ধে আন্দোলন করব, রেকর্ড করব, রেকর্ড। যদিও কোর্টের বিরুদ্ধে কেউ ভয়ে আন্দোলন করে না, তো কোর্ট তো ন্যায়ের প্রতীক, অন্যায় করতে পারে না। আন্দোলন করলে কি হবে, অ্যারেস্ট করবে, জেলে নিবে, ফাঁসি দিবে, আদালত অবমাননা। তো সমস্যা কি? 45 লক্ষ লোকের হকের জন্য, ন্যায়ের জন্য জেলে গেলে সমস্যাটা কোথায়? আন্দোলন করব। তাহলে বিচারক যদি স্বেচ্ছায় দিয়ে থাকে, কেন দিছেন? আর যদি কেউ আবেদন করে থাকে, ওই আবেদনকারীকে আমরা দুগে জন্মস্থান, কর্মস্থান, বাসস্থান সব গুম হারাম করে দিয়া 45 লক্ষ লোককে ওনাদের পিছে লাগাই দিব। আর এই 7 জন যারা এদের পথ পরিচয় বাইর করে, যদি ঘটনাটা সত্য, আমরা তো চেম্বার জজ উপরের দিকে যাবে স্টে করার জন্য, স্টে হবে। এবং এই 7 জনকে কি এমন যোগ্যতা, আমরা অ্যাকশন কমিটি বানাইয়া 45 লক্ষ লোকের ডিস্ট্রিবিউটার থেকে পিএইচডি ফোরামের নেতৃত্বে এই 7 জনের পিছে গিরগিটি লাগাই দিব, গিরগিটি। ওরা তখন বুঝবে ডেস্টিনি কি জিনিস। হাসিনা পর্যন্ত পালাইছে, হাসিনা যেখানে সাইজ করতে পারে নাই, এদের পিছে আমরা গিরগিটি লাগাই দিব। এবং এই 7 জন আমাদের মোহাম্মদ হোসেন স্যার, রফিকুল আমিন স্যারের সামনে কেমনে দাঁড়ায় আমরা জানি। এরা তো হাসিনার চাইতে শক্তিশালী না। কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, কিসলুর ট্রেড লাইসেন্সের আসসালামু আলাইকুম ভাই, আমি সেই কামরুজ্জামান, কিসলুর ট্রেড লাইসেন্সের প্রতিবাদ করেছিলাম। মোহাম্মদ আমানুল্লাহ হোসেন স্যার, রফিকুল আমিন স্যারদের ছাড়া অন্য কাউকে অভিভাবক মানি না, মানব না। জি আমানুল্লাহ ভাই, হোসেন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, ইউসুফ আলী ভাই, বৈশাখীতে নিয়োগপ্রাপ্ত নতুন 7 জনকে জুতার মালা দিয়ে বরণ করতে হবে। শুধু জুতার মালা না, ইউসুফ আলী ভাই রেডি থাকেন, আমরা ওরা বরণ নিয়ে অবশ্য চেম্বার জজ এটা স্টে করে দিব। 7 জনের আমরা আগে কোর্টের অর্ডারটা পাইয়া লই,
তারপরে ডিটেলস আর আমরা লাইভ রিস্ক নিয়ে এটার আউট করে দিই। এই 7 জনের শুধু জুতার মালা না, ওই যে প্রস্রাব পায়খানা এবং ওই যে ফেস ওয়াশ, পায়খানা করি এটা মুখে ফেস ওয়াশ মেখে দেওয়া হবে এবং বলা হবে এই 7 জন হলো ফরখাউয়া, এরা নিজেরা কোনো আকাম কুকাম করে ইনকাম করতে পারে না, এরা ফকির, এরা ফরের ধনের ফোদ্দারি করে, এরা ডেস্টিনির 45 লক্ষ লোককে যে হাসিনা 12-13 বছর অবহেলিত রাখছে, আটকে রাখছে, এখন আবার এই 7 জন এই বোর্ডে যুক্ত হইয়া ডেস্টিনিতে যুক্ত হইয়া স্বৈরাচার হাসিনার বাকি কাজটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। অর্থাৎ ডেস্টিনি মালিকের পক্ষ থেকে যদি কেউ বোর্ডে ঢুকে, আমি বলবো এরা হাসিনার বি টিম, আওয়ামী লীগের বি টিম, এরা হাসিনার অসমাপ্ত কাজ, যেটা ইদানিং একটা দল বাংলাদেশের 2 জায়গায় এখনও প্রধান হইল আওয়ামী লীগ, এগুলো রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান হইল প্রশান্ত ভূষণ বড়ুয়া। এই 2 জায়গাকে সরাইতে পারে 2টা দলের কারণে, একটা দল এদের আওয়ামী লীগে ভালো লাগে। অর্থাৎ যদি নতুন কেউ আমাদের বোর্ডে কেউ ঢুকে, আমরা এটাকে আওয়ামী লীগের ব্রিটিশ হয়ে ঢুকবো। যদিও এটা নিয়ে রাজনৈতিক স্লোগান আছে, তো ওই যে এক হিসাবে 2-20, যেটা বললাম না। আবার অনলাইনে ইউটিউবে একটা গান খুব ভালো চলে, যেটা আমিও মুখস্থ করছি, চান্দা তুললে 3টা লাভ, চান্দা তুললে 3টা লাভ, 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দলে পায়, 3 নম্বরে এই চান্দার একটা অংশ বিদেশ যায়, আমরা অমুক ভাইয়ের সৈনিক, চান্দা তুলব দৈনিক। তো এখন চান্দা তুলে তো বরকত হচ্ছে না, ডেস্টিনির 45 লক্ষ লোকের সম্পদটা ভোগ করার জন্য আদালত সব কিছুকে অবহেলিত করে আবার বোর্ডে ঢুকে এই সম্পদটা ভোগ করতে চাচ্ছে। এরা হইল পরগাছা, ফরখাউয়া, নিজেরা কিছু করতে পারে না। আকমল ভাই আসসালামু আলাইকুম। আকমল ভাই মোল্লা, কালুখালী, রাজবাড়ি, ফরগাছা, বেজাল। হ্যাঁ আকমল ভাই, মোল্লা ভাই, আপনি রাজবাড়ি থেকে বলতেছেন। আমার এক পুকু আছে, সম্ভবত এই শুক্রবারে, আপনি ইনবক্সে নাম্বারটা দিয়েন, রাজবাড়িতে হয়তো শুক্রবারে আসতেছি। এই কালকে বৃহস্পতিবার, তো পরশু শুক্রবারে হয়তো রাজবাড়ি আসবো, একটা কাজে সকালে যাব, সন্ধ্যা আবার চলে আসব। আকমল মোল্লা ভাই, আপনার ইনবক্সে নাম্বারটা দিয়েন, আমি রাজবাড়ি আসতেছি শুক্রবার ইনশাল্লাহ। হ্যাঁ আব্দুল লতিফ ভাই দেখতেছেন, অ্যাডভোকেট লতিফ স্যার দেখতেছেন, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আশরাফুল হোসেন সাহেব দেখতেছেন। জি, তো এই যে পরখাউয়া, এবং আমরা এই যদি এখনও ঘটনাটা সঠিক জানি না, অর্ডার হয় কিনা, আদালত শেষ পর্যন্ত দেয় কিনা এখনও নিশ্চিত না, তবে অর্ডার ফাইলে আমরা টোটাল A to Z এদের একদম জন্ম পরিচয় আপনাদেরকে দিয়ে দেব, অনলাইনে প্রকাশ করব। এই 7 জনের বাবার নাম, দাদার নাম, বাবার বংশ, দাদার বংশ, নানার বংশ, শ্বশুরের বংশ, শালা সম্বন্ধী 14 গোষ্ঠীর ডিটেলস দিয়া আমাদের বাংলাদেশের ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে বলবো, এদের 14 গোষ্ঠীকে ডিস্টার্ব করবেন বাস, এবং এদের গুম হারাম করবেন, এমনভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় কালার করবেন, এরা পরখাউয়া, পরগাছা, যাতে এদের রাজনৈতিক ক্যারিয়ার থেকে শুরু করে যেই পেশায় আছে, 45 লক্ষ লোক, কত টাকা নিরাপত্তা, যেই পেশায় আছে, যাতে গুম হারাম হয়ে যায়। কয়জনকে অ্যারেস্ট করবে ওখানে যাই শুরু করবে ইনশাল্লাহ। কে একজনে আমাকে বলার কথা, এই নাম্বারে ফোন দেওয়ার কথা, ফোন এই নাম্বারে, আরেকজনে ওই নাম্বারে ডাইরেক্ট ফোন দিয়া লক করে ফেলতেছে। তো যেটা বলছিলাম, আসসালামু আলাইকুম ইউনুস মিয়া বলছি, আপনি আমার ওই নাম্বারে কল দিচ্ছেন তো, ওইটাতে আমি লাইভ করতেছি, বলেন। হ্যাঁ ওমর ফারুক ভাই, তো ওই নাম্বারে কল দেওয়ার কথা না, এইটাতে বলেন, প্রশ্ন কোনো থাকলে বলেন, 10টা বেজে গেছে, লাইভ শেষ করবো। ওমর ফারুক ভাই বলেন। আমি তো ঢাকা পল্টন।
আচ্ছা ভাই, আমি ফেসবুক লাইভ করতেছি, এটা শেষ করে 20 মিনিট পরে ফোন দিচ্ছি ফারুক ভাই। জি, আসসালামু আলাইকুম। এখন তাহলে যেটা বলতেছিলাম, অর্থাৎ এই পরগাছা আখাউয়া এদেরকে, এবং এদের বিরুদ্ধে আমরা যদি, এখনও ঘটনা সত্য কিনা আমি জানি না, হাইকোর্টে অর্ডারটা আসলে বুঝবো। এমনি প্রশান্ত যে আউট করছে এটা সত্য, এটা ঠিক আছে, কিন্তু ইনকামিং যে 7 জন, আপনারা প্রস্তুত থাকেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে। সুতরাং এদের নিজের নাম, বাপের নাম, নিজের গোষ্ঠী, বাপের গোষ্ঠী, শ্বশুরের গোষ্ঠী থেকে শুরু করে জন্মস্থান, কর্মস্থান, সব জায়গায় একদম পোস্টারিং করে টানি। মানে এরা হইল ডেস্টিনি দস্যু। ওই যে গাঁজাখোর স্মাগলার আছে, ভূমিদস্যু আছে, আর এদেরকে আমরা দেব যে ডেস্টিনি দস্যু। এদেরকে হইব আওয়ামী লীগের বি টিম। এরা হইল আওয়ামী লীগের বি টিম, অর্থাৎ শেখ হাসিনার 17 বছর, যেটা 54 বছর। আপনারা দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গুড়িগাড়ি বাগগড়ি খাইতেছে। ওরা আওয়ামী লীগের আরেকটা অংশ কিনা, বি টিম কিনা জানি না। হাসিনা তো সব কাজ শেষ করতে পারে না, এরা করে দিচ্ছে। যাক, তো আমার নির্ধারিত লাইভ আসলে 1 ঘন্টা হয়ে গেছে। যে কোনো পরিস্থিতির সাথে আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপন ভাই ধন্যবাদ। আমার ভাই কেমন আছে ভাই? যে ভালো। হ্যাঁ, হুমায়ুন কবির পলাশ ভাই, ফাঁসা ভাই। যাক, তো যাদের যে প্রশ্নগুলা ইনশাল্লাহ, তবে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ইসলাম বলেন। হ্যাঁ ইউনুস ভাই, হ্যাঁ লাইভে প্রশ্ন করার জন্য এই নাম্বার দিছি। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। জি বলেন। আচ্ছা যাক, আম জনগণ পার্টি নিয়ে গতকালকে লাইভে একটু বলছি ইনশাল্লাহ। ওই যে ইসি আমাদেরকে প্রাথমিকভাবে ধরেন ওই যে নিবন্ধনের জন্য চূড়ান্ত মনোনীত করে গণবিজ্ঞপ্তি জারি করছে। আগামী 11 তারিখ 12 তারিখ পর্যন্ত সময় দিছে। আমাদের তো শত্রু অভাব নাই, তো এখন ওই যে বিজ্ঞপ্তিটা আমার ফেসবুক পোস্টে দেখবেন। অর্থাৎ 12 তারিখের মধ্যে কেউ যদি কোনো অভিযোগ থাকে লিখিত দেওয়ার জন্য ইসি বলছে, না দিলে এর পরবর্তীতে আমাদের 3টা দলকে গেজেট দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা পাচ্ছি। আর ডেস্টিনি ইনকাম ইতিমধ্যে আপনারা তো জানেন, ওই যে বোর্ডে আশরাফুল ইনকাম চালু করতেছে না, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের নেতৃত্বে শুরু হবে ইনশাল্লাহ। আর ইতিমধ্যে ডেস্টিনিতে চলার জন্য ওই যে আমাদের কোপারেটিভ চালু হয়েছে। স্যারে আবার ওই যে যেহেতু ডেস্টিনি ব্যবসা চালু হইতে একটু দেরি, স্যারে আবার স্বপ্ন শহর চালু করছে ইনশাল্লাহ। বিস্তারিত আসবেন, সাক্ষাতে কথা বলবো। আজকে তো এমন সময় প্রশ্নটা করছেন আমার লাইভের একদম শেষ পর্যায়ে, আর বাকিটা আমি লাইভ শেষ করে আপনাকে কল দিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবো। লাইভে আর কন্টিনিউ করতে পারতেছি না, অনেক লোক আছে। জি ওকে, আসসালামু আলাইকুম। আমি লাইভ শেষ করে আপনাকে ব্যক্তিগত আবার কল দিচ্ছি। তো যাক, ধন্যবাদ। তো যারা প্রশ্ন করছেন, যারা করার ইচ্ছা আছে ইনবক্সে লিখে দিবেন। আমি আর লাইভটা দীর্ঘ করব না। এক ভাই প্রশ্ন করছে, যতটুকু পারছি উত্তর দিতে। তো আমার আসলে ইতিমধ্যে আমি পূর্বে বলেছি, আমার এই লাইভ কোনো অনলাইন, আমাদের সঞ্জীব কুমার কর্মকার ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আলামিন ভাই দেখতেছেন। যাক, আমি লাইভটা এখনই শেষ করব। তাহলে আগামী সপ্তাহ থেকে হয়তো ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার পিএইচডি ফোরামের মাধ্যমে নিজেরাই প্রশ্নের উত্তর দিবেন। তো এই জন্য সম্ভবত এই শিডিউলটা জানিয়ে দেওয়া হবে। সম্ভবত সপ্তাহে 4 দিন বা 3 দিন হতে পারে। বিশেষ করে আগামী মঙ্গলবার 9টা থেকে স্যারে হয়তো লাইভ উত্তর দিবে। তাহলে যদি রফিকুল আমিন স্যার 9টা থেকে প্রোগ্রাম শিডিউল করে, তাহলে তো ওই সময় আমার লাইভ করা ঠিক হবে না। তাহলে আগামী মঙ্গলবারে যথারীতি লাইভ করবে সন্ধ্যা 7:30 থেকে 8:30। আর প্রশ্ন উত্তর যদি বুধবারের রফিকুল আমিন স্যারের কোনো প্রোগ্রাম থাকে, তাহলে তার আগে আমি 7:30 থেকে 8:30। আর যদি রফিকুল আমিন স্যারের, মোহাম্মদ হোসেন স্যারের কোনো প্রোগ্রাম না থাকে,
তাহলে যথারীতি 9টা থেকে 10টা প্রশ্নোত্তর পর্ব করব। আর আপাতত সপ্তাহে 2 দিন করতেছি 1 ঘন্টা করে। মঙ্গলবার 9টা থেকে 10টা একটানা তথ্য দিয়ে যাচ্ছি। আর আজকে বুধবার প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন উত্তর দেব। আর আল্লাহ যদি বাঁচায় আগামী 12 তারিখের পরে আমাদের দলে যখন চূড়ান্ত গেজেট চলে আসবে, দলের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা পাবো ইনশাল্লাহ। এরপরে সপ্তাহে 1 দিন দলীয় পলিটিক্স নিয়ে রাজনীতি লাইভ করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ যারা এই লাইভটা দেখছেন, লাইভ কমেন্ট শেয়ার করছেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের যার যার অবস্থান থেকে লাস্ট একটা উদাত্ত আহ্বান করব, সমাজ ধ্বংস হয় খারাপ মানুষের খারাপ কাজের জন্য না। সমাজ ধ্বংস হয় খারাপ মানুষের খারাপ কাজের জন্য না। ডেস্টিনি ধ্বংস হচ্ছে খারাপ কাজের খারাপ লোকের জন্য না। সমাজ ধ্বংস হয় খারাপ লোকের খারাপ কাজের জন্য না। সমাজ ধ্বংস হয় মূলত ভালো মানুষের নীরবতার জন্য। এটা বিখ্যাত উক্তি। এই যে আমরা যারা আজকে ডেস্টিনি নীরবতা নিরপেক্ষ লোকগুলো চুপচাপ আছি, জানি একটা পক্ষ আমাদের ডেস্টিনি ক্ষতি করতেছে, অন্যায় করতেছে, আলিশগঞ্জ আশরাফুল আলমগঞ্জ, তারপরে আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি না, এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে করতেছি না। এই যে প্রতিবাদ না করা, এটাই হলো সবচাইতে বড় অন্যায়। সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি যতটুকু পারেন অতটুকু প্রতিবাদ করেন। আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার, রফিকুল আমিন স্যারের নেতৃত্বে আমাদের ডেস্টিনি ব্যবসা চালু হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আল্লাহ পাক সুস্থ রাখলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।